ভালো করে। সালাউদ্দিন সাহেব আজকে ঘোষণা দিয়েছে 50 বছর আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, দিল্লিতে দাফন হয়ে গেছে। চালনে কয় শুই সাদা কেন তুই, বছরের পর বছর শিলং থাকলো, ভারতে থাকলো, সেখান থেকে আইসে বাংলাদেশের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। তো ফ্রান্স থেকে আমাদের হায়দ্রাবাদে তো এসে মন্ত্রী হইতে পারে, আপনিও তো ঢাকা থেকে মন্ত্রী হয়ে যেতে পারে, আমিও তো পাতালপুরি থেকে এসে যমুনার পর থেকে জিন্দাপির জামালপুরি মন্ত্রী হয়ে যেতে পারি। শিলং সালাউদ্দিন হইলে আমরা হইতে পারলে আমরা কেন পারবো না, আওয়ামী লীগ কেন পারবে না? মানে তিনি থাকলেন ভারতে, আইসা মন্ত্রী হয়ে গেলেন, সেই লোকটাই বলতেছেন যে ভারতে দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। তো এগুলো কার দাপটে বলে আমরা জানি। খুঁটার জোরে পাঠা কুদে, কখনো আমেরিকার পাঠা খুঁটির জোরে কুদে, কখনো চায়নার খুঁটির জোরে কুদে। কিন্তু সালাউদ্দিন সাহেব যতই কুদাকুদি করুক, বাংলাদেশের 4 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকা বছরে কিন্তু ভারত চলে যাচ্ছে, ওটা তিনি ঠেকাইতে পারতেছেন না। আমাদের ভাবির পোলারা মিছিল করে ঠেকাইতে পারতেছে না, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, কোনোভাবেই ঠেকাইতে পারতেছে না। তেমনি সিনান যে কথা বলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নিবে না, এই কথা বলার মাধ্যমে চীন কিন্তু অলরেডি বিদেশি শক্তি হিসেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করে ফেলেছে, অলরেডি সে করে ফেলেছে। মানে তিনি আলম বিসমিল্লাহ করছেন। জি, এই প্রশ্নটাই কিন্তু আমি করতাম, আপনি অলরেডি আলোচনায় নিয়ে আসছেন। তো চীন নিজেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, আবার বলছে আমাদের হস্তক্ষেপ করলে সেইটা মেনে নিবে না। ওই যে বিষয়টা এরকম, আমাদের এলাকার মুরব্বী ছিল, সে রাস্তাতে যাইতে গুতা দিত, তা আমরা বলতাম চাচা গুতা দাও কে, তোরা কই গুতা দিলাম, আরেকটা গুতা দিয়ে তোরা কই গুতা দিলাম, আমার চাচাই আবার গুতা দিলে আরেকটা গুতা দিয়ে তোরা কই গুতা দিলাম। চাইনা এরকম করতেছে, গুতা মারতে স্যার কইতেছে কেউ গুতা দিতে পারবে না, সে নিজেই গুতাগুতি করতেছে, এটা হাস্যকর ব্যাপার। এই কথা বলার মাধ্যমেই সে চায়না অলরেডি চাইনিজ কর্তৃপক্ষ, চাইনিজ অফিসিয়াল বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বা সার্বভৌমত্বের প্রতি সে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এগুলো বললে তো হবে না, বরং এখন এই কথার কারণে মানে ওই যে পাগলা নৌকা যেন ডুবাস, এখন যে সমস্ত বিদেশি শক্তিগুলো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা ছিল, তারা এখন তার মতো প্রকাশ্যে চলে আসবে। তার প্রমাণ আপনি দেখতে পেলেন আজকে দক্ষিণ প্লাজায় মার্শাল্লাহ জামাত বিএনপি মিলে আমেরিকার স্বাধীনতা 250তম নাকি কততম স্বাধীনতা দিবস পালন করতেছে। আমার খুব হাসি আসছে, খুব মজা লাগলো। আমরা তো এখন আমেরিকার 52তম নাকি 53তম প্রদেশ হয়ে গেছি। তারপরে যে হায়দর ভাইয়ের 2 প্রতিবেশীর সুবাদে আমরা ফ্রান্সের হয়ে যাব। তারপরে আমরা ইলিয়াসের সুবাদে আমেরিকা হয়ে গেছি। তারপরে আমরা আমার ভাবির পোলাদের জন্য কখনো তুরস্ক হয়ে যাব, কখনো পাকিস্তান হয়ে যাব, শুধু বাংলাদেশটা থাকবো না। এই হচ্ছে সমস্যাটা। জি, ধন্যবাদ। সেটা হচ্ছে ফরিদ ভাই আপনার আলোচনায় বলেছিলেন করিডোরের বিষয়টা, সেটা হচ্ছে মিয়ানমারের উপর দিয়ে চীনকে করিডোর যেটা হলে চীন খুব দ্রুতই বাংলাদেশে তাদের পণ্যটা ঢুকিয়ে দিতে পারবে, বাট বাংলাদেশের কোনো ফায়দা নেই। কিন্তু এই করিডোর তৈরিতে যে ব্যয় হবে, সে ব্যয়ের বোঝাটা বাংলাদেশকে বহন করতে হবে একটা অংশ। আচ্ছা, এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মির জন্য করিডোর চেয়েছে জাতিসংঘের অবয়বে, আমরা বলছি মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বলছি অনুমান করছি এটা অথেন্টিক কিনা জানি না, আপনারা বিশ্লেষণ করবেন। এই অঞ্চল নিয়ে বাংলাদেশের এই 2 পরাশক্তি, বিশেষ করে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দড়ি টানাটানি, এর পরিণাম কি? আদৌ কি এটা হওয়া সম্ভব যে করিডোর চীন যেটা করতে চায় সেটা BRI যেটা ফলাফল ওই যে বললাম তো যে বাংলাদেশ এখন গনিমতের মাল, যে যেভাবে টানা হেঁচড়া করতেছে, যে যেভাবে ভোগ উপভোগ করবে, কিছুই করেন নাই আমাদের। কিন্তু সমস্যা হলো যে শিল পাটায় ডলাডলি বাংলাদেশ নামক মরিচের কর্ম হবে সারা। আমরা দেখেছি যখন পরাশক্তিগুলো এরকম তৃতীয় বিশ্বের কোনো দরিদ্র দেশকে নিয়ে টানাটানি করে, তখন সেই দেশটা যুদ্ধ, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, দারিদ্র এইসবের মুখোমুখি হয় এবং হচ্ছে, ইতিহাস তাই বলে। আর এই বাংলাদেশটা তখন হয়ে যাবে, বাংলাদেশটা আরো বেশি বিপজ্জনক হয়ে যাবে। কারণ এখানে 18 কোটি মানুষ, পুরো মধ্যপ্রাচ্যের মানুষের সংখ্যা কত? মধ্যপ্রাচ্যের যদি আপনি ইরান সহ, ইরানকে যদি বাদ দেন 21টা দেশ, 21 দেশের লোক সংখ্যা কত?
তাতেই পৃথিবী অস্থির হয়ে গেছে। গাজাতে 18 লক্ষ মুসলমান, তাতেই পৃথিবী অস্থির। বাংলাদেশে কিন্তু 18 কোটি। তাহলে শুধু বাংলাদেশ তো অস্থির হয়ে যাবে তা কিন্তু না, পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়ে যাবে। আর এটাই কিছু কিছু পরাশক্তি চাচ্ছে। কেউ যেচে আনছে, কেউ পরিস্থিতির শিকার হয়ে মেনে নিতে বাধ্য হচ্ছে, কিন্তু এটা পৃথিবীর জন্য ভালো হবে না। এই 18 কোটি বাংলাদেশের জন্য তো ভালো হবেই না। এই বাংলাদেশের মানুষ এখনই ইতালি যাইতে, লিবিয়া যাইতে পানির জাহাজে মরে, মালয়েশিয়া মনে আছে কি শত শত রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার সময় মারা গেছে, থাইল্যান্ড যাওয়ার সময় মনে আছে তো? কত রোহিঙ্গা যে ডুবে মারা গেছে ওটা হিসাব কিন্তু কেউ দেয় না। তো এরকম এই বাংলাদেশে 18 কোটি মানুষ কোথায় যাবে? ভারত তার বর্ডার সিল করে দিবে। কারণ আপনি যত কিছুই বলেন, ওই 1 কোটি যখন যুদ্ধ বাজবে তখন আপনি ভারতে ঢুকতে পারবেন না। যদিও বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে, নিরাপত্তার অভাবে ভারতে ঢুকে পড়বে, এটা ভারতের জন্য সমস্যা। ভারত তখন বর্ডার সিল করে দিবে। কত মানুষ পাচার হয়ে যাবে, কত নারী শিশু পাচার হয়ে যাবে, কত মানুষ বঙ্গোপসাগরে ডুবে মরবে, কত মানুষ যুদ্ধের নামে, গৃহযুদ্ধের নামে মারা যাবে। সেগুলো আমি চাই না এগুলো ঘটুক, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশ ওই দিকেই যাচ্ছে, আমরা ওই দিকে যাচ্ছি। আপনি যেটা বললেন যে করিডোর মানবিক, আপনি জাতিসংঘের কথা বলেছে সেটা আমরা জানি, কিন্তু আমরা জানি জাতিসংঘ আর আমেরিকা টাকার এই পিঠের ওপিট, এটা আমরা সবাই জানি। মনে করেন যে জায়গায় আমি যেতে পারবো না, আইনগত বাধা আছে, সে জায়গায় আপনার নামে আমি গেলাম। যে জায়গায় রাশেদ হায়দার ভাই যেতে পারবে না, সেইখানে, যেমন রাশেদ হায়দার ভাই চালিত বাংলাদেশে ভোট দিতে পারবে না, উনি ফ্রান্সের নাগরিক। এখন উনি বললেন যে আমার হোমন্দিতে ইলেকশন করতেছে, 2টা জাল ভোট দিয়ে আসেন। আমরা 2জন গেলাম, জাল ভোট দিয়ে আসলাম। ভোট তো দিলাম আমরা, কিন্তু কাজটা কার হইলো? কাজটা রাশেদ ভাই। ওই রকম এই দেশে ওই জাতিসংঘ যে কাজটা করে, জাতিসংঘের নামে জাতিসংঘ, জাতিসংঘের মা বাপটা কে? জাতিসংঘের মাও আমেরিকা, জাতিসংঘের বাপও আমেরিকা, জাতিসংঘের পোলাপানও আমেরিকা। তা আপনি তো তার বিরুদ্ধে কে খার, মানে কোন দিকে আপনি যাবেন? তো জাতিসংঘ বলেছিল মানবিক করিডোর দিতে, এমনকি এখনো বলেছে যে যেন আরো রোহিঙ্গার জন্য জায়গা দেয়, জায়গাও চেয়েছে আমেরিকা, জাতিসংঘ চেয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন যিনি দেখেন তিনি চেয়েছেন। অন্যদিকে সৌদি আরব, এই যে বললাম না যে সব আমরা গণিমতের মাল, সৌদি আরব আবার বাংলাদেশের ঘেঁটি ধরে বলছে যে তাড়াতাড়ি রোহিঙ্গাদের পাসপোর্ট দাও। অদ্ভুত ব্যাপার, আমাদের জাতীয় পরিচয় পত্র নবায়ন করার নির্দেশ এসে গেছে, আর রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিলেন। এটা কি করে কি হয়? আপনি সংসদে বিল এনেছিলেন কোন দেশের মানুষকে পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব দেওয়া। আপনি এটা সংসদে বিল আনতে হবে, সংসদ যদি মনে করে তবে। সৌদি আরব গালে একটা চটকানা দিছে, কানটা ধরে মূল্য দিছে, 70,000 পাসপোর্ট দিয়ে দিল ইউনূস সরকার। অথচ বাংলাদেশের দরিদ্র মানুষগুলো যারা ভারতে কাজ করতে গেছে, কামের বান্দি হইতে গেছে, দিন মজুরি করতে গেছে, তারা ফিরে আসবে, আপনি তার দেশে নিলেন না। মানে কত বড় ফাত্রামি! মানে সৌদি আরব মানে এই দেশটার, ওই যে চায়নার অ্যাম্বাসেডর নাকি বললেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায়না মেনে নিবে না। তো ওই যে 70,000 যে পাসপোর্ট দিল, এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপ না? আরে ভাই, আমি এখনো আমার পরিবারের আরো কিছু মানুষের পাসপোর্ট করাইতে পারি নাই, দিচ্ছে না। অন্যদিকে রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিলেন, আমি বাংলাদেশে পাই না। আমার এক পরিচিত ব্যক্তি আছে, তিনি বিদেশে 5 বছর থাকার পর পাসপোর্ট করতে পেরেছিলেন। 5 বছর, 5 ইয়ার্স তার যেভাবে রয়ে গেছে ওই পাসপোর্ট পেতে, তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে। একজন বাংলাদেশি নাগরিক, সে 5 বছরে পাসপোর্ট পায়নি। তসলিমা নাসরিন বাংলাদেশি নাগরিক, তিনি তার ফ্ল্যাট বিক্রি করবেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, পৃথিবীর 4-5টা বাংলাদেশি হাই কমিশনে গিয়ে তিনি সেই সুযোগ পান নাই, তার নাগরিক অধিকার। এই ফরিদ ভাই, একটা বিষয় সেটা হচ্ছে এই যে কূটনীতি, যেটা ভারত, এই চায়না এবং আমেরিকা, ভারত রাশিয়ার সাথেও সুসম্পর্ক তো আছেই, ঐতিহাসিক সম্পর্ক, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র, চায়নাও তাদের শত্রু রাষ্ট্র। ভারতের সাথেও চায়নার অনেক প্রবলেম আছে, কিন্তু তারপরেও ব্যবসা বাণিজ্য কিন্তু দু দেশের চলছে খুবই তুঙ্গে। হ্যাঁ, তুঙ্গে। কিভাবে ভারত এই দুই দেশকে, বিশেষ করে চায়না, আমেরিকা এবং রাশিয়া,
এই তিন বৈপরীত্যকে মেনটেন করে। আর একটা দেশের নাম ভুলে গেছেন, সে হলো ইরান আর ইসরায়েল। দুইটার সাথে ভারতের সম্পর্ক ভালো, একই সাথে। আসলে এটা হচ্ছে ভারতের কূটনীতি। একটু বড়সড় প্রবলেম আমার কাছে মনে হয়েছে এই দুই দেশের মধ্যে। জি, চায়নার সাথে ইরান আর ইসরায়েলকে আমি এই আলোচনায় নিলাম না, যে আপনি আপনার মতো করে বলুন। আচ্ছা, তাহলে ইরান, সৌদি, ভারত হচ্ছে, আমি বারবার বলি, ভারত হচ্ছে চাণক্যদের পুত্র। ভারতবাসীরা চাণক্যের পুত্র। কোন ব্যক্তি যদি, আমি আপনাকে লিখে দিতে পারি আপনাকে, আপনি ম্যাকিয়াভেলি পড়ে আপনি কি করতে পারবেন আমি জানি না। ম্যাকিয়াভেলির সেই রাষ্ট্রবিজ্ঞানের সেই বিখ্যাত কিতাব পড়ে আপনি কতটুকু সফল হবেন বটে, কতটুকু হবেন আমি জানি না, গ্যারান্টি দিতে পারবেন। কিন্তু আমি লিখিত দিতে পারি, কোনো 25 বছরের তরুণ সে যদি 5 বছর শুধু চাণক্য নীতিটাই শুধু পড়ে, আমার ধারণা সে বাংলাদেশের সবচেয়ে ভালো কূটনীতিক হবে। মানে বাংলাদেশের মধ্যে হবেই। যে কোনো কূটনৈতিক যারা ব্যক্তি রয়েছেন তাদের চাইতে সে বেশি বুঝবে কূটনীতি। তাহলে ভারতীয়রা কি করবে? তারা তো তাদের কূটনৈতিক তৎপরতা যে আপনি দেখেন, আমি ভারতের উপরে মাঝে মধ্যে রাগ করতাম। যেমন যে ভিসাটা যখন দিল, আমার রাগ উঠে গিয়েছিল, কেন ভিসা দিল, এখন তো সব জঙ্গিরা যাবে। কিন্তু না, তারা কি করেছে, তারা এখন থেকে 10 বছরের কথা চিন্তা করেছে, কমপক্ষে 5 বছরের চিন্তা করেছে। শুধু একটা বিষয় না, ওইদিন হায়দ্রাবাদের ওখানে গিয়ে বলছি যে ভিসা দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমরা লাইভে বলতে পারবো না সঙ্গত কারণে, কারণ তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, সেটা বলা যাবে না, এবং সেটা বাংলাদেশি মানুষদেরই ক্ষতি বেশি হবে। সঙ্গত কারণে বলতে পারতেছি। কূটনীতি এমন একটা জিনিস, আপনি যা বলছেন না সেটা কূটনীতি, আপনি যা বলে ফেলেছেন সেটা তো কূটনীতি না, আপনি তো বলেই দিয়েছেন। যেমন চায়না বলে ফেলেছে যে বাংলাদেশের ব্যাপারে আভ্যন্তরীণ হস্তক্ষেপ আমরা মেনে নিব না, তার কিন্তু বক্তব্য প্রকাশ হয়ে গেছে। ভারত কি বলেছে? বলে নাই। তার মানে ভারত এটা আরো বেশি মানতেছে। ওই যে অক্ষয় কুমারের সে ডায়লগ, जो मैं बोलता हूं वो मैं करता हूं, আর जो मैं नहीं बोलता हूं वो मैं डेफिनेटली करता हूं। তো ভারতের রাজনীতি হচ্ছে এটা, যা সে বলে তা সে করে, যা সে বলে না তাহা কিন্তু সে করবেই। এটা হচ্ছে ভারতের কূটনীতি। এই কূটনীতির কারণে দেখেন আজকে জাপানের প্রধানমন্ত্রী কি বলেছে, নরেন্দ্র মোদী আমার ভাই। এই ট্রাম্প কি বলেছিলেন, নরেন্দ্র মোদী আমার বন্ধু। ওবামা কি বলেছিলেন, নরেন্দ্র মোদী আমার ভাই। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আপনার চ্যানেলে এসে বলেছিলেন, কি বলেছে, মাদার অফ অল ডিলস সাইন করেছেন। আর্জেন্টিনা তাকে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে ভারতকে জ্বালানির তেলের জন্য। রাশিয়ার সাথে তার সুসম্পর্ক, আমেরিকার কোনো ধাতানি মানে না। ইরান থেকেও তেল সে প্রকাশ্য গোপনে 2 ভাবেই আনে। সৌদি আরবের সাথে তো ভালো সম্পর্ক, দুবাইয়ের সাথে তো সম্পর্কের হিসেবই নাই। অলরেডি দুবাইয়ে সে তার অস্ত্র ব্রহ্মস কি যেন ওগুলো বিক্রি করতেছে। তো এইটাই ভারতের কূটনীতি দেখা যায় যেটা খুবই ধীর গতিতে কাজ করতেছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের স্রোত কিন্তু বোঝা যায় না। আমরা কিন্তু কুমিল্লার, তারপরে চাঁদপুরের ডাকাতিয়া নদী বা যমুনার, জামালপুরের পারের যমুনার নদী, সিরাজগঞ্জের যমুনা নদীর স্রোতটা দেখতে পারি। কারণ কি? কারণ এটা গতিটা বোঝা যায়, আমাদের চোখে ধরে। কিন্তু প্রশান্ত মহাসাগর কিন্তু শান্ত না, নাম প্রশান্ত, তার যে গতি এত বেশি, ওইখানে কিন্তু কেউ উপস্থিত হলে বুঝতে পারে না। যারা প্রশান্ত মহাসাগরে ভ্রমণ করে তারা সেটা জানে। ওর গতিটা কিন্তু বোঝা যায় না, কিন্তু স্পিড কত, কারণ আমাদের চোখেই ধরে না সে কত দ্রুত গেল। আমি যখন বুলেট ট্রেনে বসেছিলাম চায়নাতে, তাই আমি বললাম যে এরা না বলে এত গতি, শত শত গতিতে যায়। উপর দিকে তাকায় দেখি 600+। তখন আমি ভয় পাইছি। অর্থাৎ আমি আমাদের জামালপুরে যে ট্রেন চলে, যমুনা এক্সপ্রেস বা ব্রহ্মপুত্র বা অন্যান্য পদ্মাম যাই বলেন বাংলাদেশের তিস্তা, ওইখানে ঝক্কর গতি মাত্র সর্বোচ্চ 55, মানে রেলের হিসেবে 55 মাইল স্পিড। আবারও বলি, রেলের 55 সাথে কিন্তু সাধারণ মোটরসাইকেল গাড়ির মিলবে না, হিসাব আলাদা। ঠিক আছে, যেমন নটিক্যাল মাইল যেমন আলাদা, মাইল আলাদা, তেমনি রেলের গতি কিন্তু আলাদা। রেলে 55 মানে অন্যরকম। রেল কিন্তু 55-এর উপরে চলবে না, তাও আপে ডাউনে না। কারণ এটা কেমনে জানি, কারণ আমার বাসা ঘরটা হলো লোকো রানিং রুম, মানে জংশনের পাশেই, মানে যেখানে রেলের ইঞ্জিন
ঠিক করে। তো আমরা সারা ছোটবেলা, আমাদের বয়স যখন 10 বছর, তখন থেকে আমরা রেলের মানে ওই হ্যান্ডেল ধরে লড়াচড়া করি। আমরা ওইখানে, আমি একা না, আমাদের মতো বয়সী যারা ছোট ছিল তারা কিন্তু, আমরা 14 বছর বয়সে আমরা রেলগাড়ি চালানো শিখছি, যখন সাইকেল চালানো শিখি নাই। এটা কিন্তু গল্প করি না, এটা সত্য। এটা বাংলাদেশের যত লোকশেড আসে, সেটা সৈয়দপুর হোক, ময়মনসিংহ হোক, জামালপুর হোক, সরিষাবাড়ি হোক, যারা লোকশেডের পাশে থাকে তারা এটা সবাই পারে। আমরা ওই রেলের ইঞ্জিন ঘুরাইতে ঘুরাইতে আমরা রেলগাড়ি চালানো শিখে গিয়েছিলাম। 30 বছর পর, 20 বছর পর একবার ধরেছিলাম, তাও মোটামুটি ঠিক মতোই চালাইছিলাম। তো রেলটা, এটা উদাহরণ কেন দিলাম? চাণক্য নীতির কথা। চাণক্য নীতিতে আবার ফিরে যাই। এরা সব সময় দেখবেন ধীর স্থির কাজ করে, ধীর স্থির কাজ করে। আপনি যত কিছুই বলেন, তাদের চাণক্য নীতি, তাদেরকে আপনি রাগ করতে পারেন। আমি বলেছিলাম যে কেন ভিসা দিল, পরে দেখি না, তাদের বছরে 5 লক্ষ কোটি টাকা। এই চোখে দেখা এটা কে স্যারে বলেন তো? 5 লাখ কোটি টাকা। বাংলাদেশ কার কোনো দেশ থেকে 5 লাখ কোটি টাকা আয় করতে পারবে?